নমস্কার, আমি অমিত, আর তোমরা এখন শুনছো বন্ধুরা, প্রতিটা মানুষের মৃত্যুর কারণ কি জানা যায়? অনেকে রোগে ভুগে মরে, অনেকে দুর্ঘটনায় মারা যায়, অনেকে আবার খুন হয়। খুন যাদের করা হয় সাধারণত তারা মুক্তি পায় না। কে খুন করেছে অনেক সময় সেটাও জানা যায় না। বিচার তো অনেক দূরের কথা, কিন্তু যদি এমন হয় মৃত ব্যক্তি যদি খুনিকে শাস্তি দেয়, যেভাবে তাকে মেরেছে সেই একই রকম ভাবে। এরকমই এই ঘটনাটি, তবে যে এটা শেয়ার করেছে সে নিজের নাম গোপন রাখতে চায়, তাই নাম না করেই অসংখ্য ধন্যবাদ জানালাম। এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে এত সুন্দর সুন্দর থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, এমন ঘটনা যদি তোমাদের কাছেও থাকে চটপট পাঠিয়ে দাও। আর যদি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব না করা থাকে তাও চটপট করে দাও, যাতে কোনো এপিসোড তোমাদের মিস না হয়ে যায়। এবারে তাহলে আসি আজকের প্রথম ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে নমস্কার দাদা, আমার প্রণাম নিও। আজ আমি আবার তোমাকে একটা নতুন ঘটনা শোনাবো, তবে অনুরোধ রইল আমার নাম বলো না। ঘটনাটা আমার খুব কাছের এক বন্ধুর থেকে শোনা। ওর দিদাকে নিয়ে এই ঘটনাটা। তখনকার দিনের মানুষ, ফলে বুঝতেই পারছো, পান থেকে চুন কষলেই গালাগালি আর ঝগড়া। দিদাদের একটা বাগান ছিল, বিভিন্ন রকমের শাকসবজি চাষ হতো। ওইসব শাকসবজি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতেন, তাই দিয়েই ওনার সংসার চলতো। তো একদিন কোনো একটা কারণে পাশের বাগানের মালিকের সঙ্গে ওনার খুব ঝগড়া বেঁধে যায়। দিদার মুখ খুব খারাপ, ঝেড়ে গালি দেয়। লোকটা একটা কথা বলে তো দিদা আরো চটে যায়। গায়ের লোক সব জড়ো হয়ে গেছে, কিন্তু ঝগড়া থামার কোনো নাম নেই, সবাই মজা নিচ্ছে। শেষমেশ যখন খুব বাড়াবাড়ি, তখন কতগুলো লোক এসে ঝগড়া থামালো, যাকে যার বাড়িতে ঢুকিয়ে দিল। যে লোকটার সঙ্গে ঝগড়া লেগেছিল সেও কম চাঁদরেল নয়। আমার সঙ্গে ঝগড়া করা, দেখাবো মজা, এর শোধ আমি তুলবই। তার কিছুদিন বাদেই একটা ঘটনা ঘটল। সবাই ভেবেছিল যা হবার সে তো হয়ে গেছে। তারপর যে এরকম একটা ঘটনা ঘটবে কেউ সেটা কল্পনাও করেনি। প্রতিদিন দিদা যেমন কাজ করত তেমনই সেদিনও কাজ করছিল। দু একজন দেখেও ছিল দিদাকে, আপন মনে কাজ করছে। তার বেশ কিছুক্ষণ পর দিদার মৃতদেহ পাওয়া যায় সেখানে। দিদার মুখের মধ্যে একটা গামছা ঢুকিয়ে দিয়ে শ্বাসরোধ করে কে যেন মেরে গেছে। লোকজন তো সবাই অবাক হয়ে গেল, বলা বলি করতে লাগলো, এই তো একটু আগে তো এখানে কাজ করছিল দেখে গেলাম, তারপর হলোটা কি, কে মারলো এইভাবে? তারপর পুলিশ এলো, তদন্ত হলো, কিন্তু কিচ্ছু বোঝা গেল না। রিসেন্ট কারোর সঙ্গে কোনো ঝগড়া ঝামেলাও কিছু হয়নি। লোকটার সঙ্গে যে ঝামেলা হয়েছিল সে অনেক দিন আগে, ফলে কারোর কোনো সন্দেহ হলো না। কিন্তু এরপর থেকে একটা ব্যাপার ঘটতে লাগলো। যেহেতু খুন করেও খুনি বহাল তবিয়াতে ছিল, দিদা তাই শান্তি পাচ্ছিল না। রাত বিরেতে বাড়ির সামনে বাগানের মধ্যে একটা ছায়া মূর্তিকে ঘুরে বেড়াতে দেখা যেত। যারাই দেখতো তারাই তো ভয় পেয়ে যেত। সবাই বুঝতে পারত যে ওটা সেই দিদারই আত্মা। কিন্তু শ্রাদ্ধ শান্তি করা হয়েছে, তাও কেন এরকম কেউ সেটা বুঝতে পারছিল না। তারপর একদিন আবার একটা ঘটনা ঘটে গেল, সেটাও কেউ কল্পনা করেনি। তখন ভর দুপুরবেলা লোকটা নিজের বাগানে কাজ করছিল। তখন হঠাৎই কেমন যেন হাওয়া বইতে শুরু হলো। লোকজন সবাই যে যার বাড়ি ঢুকে গেল। কিছুক্ষণ পর হাওয়া বাতাস থামলে
তারা যখন আবার বাইরে বেরোলো, দেখলো ওই লোকটা লাশ পড়ে আছে ওই বাগানের মধ্যে। ঠিক ওই একইভাবে একটা গামছা ওনারও মুখের মধ্যে ভরা। ওনাকেও সেই একইভাবে কে যেন শ্বাসরোধ করে মেরেছে। এবারও পুলিশ এলো, তদন্ত হলো। আগের বারের মতো এবারও কোনো কারণ জানা গেল না। কিন্তু আশ্চর্যজনকভাবে লোকটা মারা যাওয়ার পর আর সেই দিদাকে কিন্তু দেখা যেত না। তখন মানুষের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে পুরনো শত্রুতার জেরে তাহলে এই সেই বুড়িকে মেরেছিল। বুড়িও সেই একইভাবে একে মারল। যতদিন না সে শোধ তুলতে পারছিল, এই কারণেই সে শান্তি পাচ্ছিল না। তো এই ছিল বন্ধুরা আজকের ফার্স্ট ঘটনা। খুবই ছোট কিন্তু দারুণ একটা ঘটনা। এবারে তোমাদের শোনাবো আজকের দ্বিতীয় ঘটনা। এটা শেয়ার করেছে সীমাদি। বহুদিন পরে দিদি আবার ঘটনা শেয়ার করলো, এর জন্য অসংখ্য ধন্যবাদ দিদিকে। আর বন্ধুরা, তোমরাও যদি এমন ঘটনা বা অভিজ্ঞতা এখানে শেয়ার করতে চাও, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখে যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তাই নির্ভয়ে এবং নিঃসংকোচে তোমরা এখানে ঘটনা শেয়ার করতে পারো। এবারে আসি আজকের দ্বিতীয় ঘটনায়। ভাই, আমি আসানসোল থেকে তোমার সীমাদি। অনেকদিন পরে তোমাকে আবার একটা ঘটনা বলতে এলাম। আমার বড় মার বাপের বাড়ি তারকেশ্বর। আমিও একবার বেড়াতে গিয়েছিলাম। বড় মাদের বাড়িটা যেখানে, জায়গাটা খুব সুন্দর, চারদিকে লতা পাতায় ভরা। কাছেই একটা জমিদার বাড়ি আছে, সেখানে অবশ্য কেউ থাকে না। সেই জমিদারদের একটা পুকুরও আছে, বাঁধানো ঘাট, বসার জায়গা করা, কত রকমের গাছ সেখানে, আর অসংখ্য মাছ কিলবিল করে পুকুরে। তো আমার তো দেখে খুব ভালো লেগেছিল, কিন্তু বাড়িতে এসে বড় মাকে যখন বললাম, বড় মা তো আমাকে খুব ঝাড় দিলেন। বললেন, কেন গেছিস ওখানে? ওই পুকুরটা ভালো না। তোর জেঠুর সঙ্গে একবার কি হয়েছিল জানিস? সত্যি বলতে আমি জানতাম না, বড় মার মুখে শুনলাম। বড় মা যখন বাপের বাড়িতে যেতেন, জেঠু ওনাকে আনতে যেতেন। ওনার খুব মাছ ধরার নেশা ছিল। আশেপাশে যত পুকুর ছিল সব পুকুরেই উনি মাছ ধরতেন। একটা ছিপ আর একটা ব্যাগ নিয়ে চলে যেতেন, নিজের হাতে বসে বসে মাছ ধরতেন। তো সেবার উনি গিয়েছিলেন ওই জমিদারদের পুকুরে মাছ ধরতে। রাতের বেলা, নির্জন জায়গা, চারদিক নিস্তব্ধ, তার উপর ওরকম একটা পুকুর, অত মাছ। তাই খুব আগ্রহ সহকারে উনি মাছ ধরছিলেন আর ধরে ধরে ওই ব্যাগে ভরছিলেন। রাত অনেক হলো, তখন ভাবলেন যে এবার বাড়িতে ফিরতে হবে। তো কতটা মাছ হলো দেখি তো। এই ভেবে উনি যখন ব্যাগটা দেখেন, দেখে তো অবাক হয়ে গেলেন। দেখেন যে আরে, ব্যাগে তো একটাও মাছ নেই। এতক্ষণ ধরে যে এত মাছ ধরলাম, কোথায় গেল সব? ব্যাগটা কি ছেঁড়া ফুটো নাকি? তারপর উনি ভালো করে উল্টে পাল্টে ব্যাগটা দেখলেন। না, সব তো ঠিকই আছে, ছেঁড়া ফুটো ফাটা তো কিচ্ছু নেই। তবে কি কেউ চুরি করে নিয়ে গেল? কিন্তু পাশ দিয়ে কেউ চুরি করে নিয়ে গেলে টের পাবো না? তখন এদিক ওদিক উনি তাকিয়ে দেখলেন যে না, লোকজনের কোনো চিহ্ন মাত্র নেই। তখন উনি ভাবেন, এবার নজর রাখবো, দেখি তো কে মাছগুলো নিয়ে যায়। তারপর উনি আবার মাছ ধরতে লাগলেন। মাছ ধরে ওই ব্যাগের মধ্যে রাখলেন, আর চোখে এবার নজর রাখতে লাগলেন। তারপর যা একটা জিনিস দেখলেন, ওনার তো ভয়ে বুকের রক্ত শুকিয়ে এলো। ডাঙা থেকে একটা কালো লোমশ হাত উঠে ওই ব্যাগের থেকে মাছ বের করে নিচ্ছে। যেই উনি তাকিয়েছেন,
ধারালো নখ বিশিষ্ট হাতটা সেট করে আবার সরে গেল। উনি তো তখন ভয়ে ছিপ ব্যাগ সব ফেলে দিলেন। তো তখন নাকি অপার্থিব গলায় একটা হাসির আওয়াজও শুনেছিলেন। সেটা কিসের হাত, তার পেছনে কি ইতিহাস, সেসব কিছু জানা যায় না। তবে এরপর থেকে উনি আর ওই পুকুরে কখনো মাছ ধরতে যেতেন না। আমি সেসব জানতাম না, ঘুরতে ঘুরতে গিয়েছিলাম, তাই বড় মা আমাকে বকা দিয়েছিলেন। বড় মাদের ওখানে এরকম যেমন ভয়ঙ্কর জায়গা আছে, তেমনই আবার একটা ভালো জায়গাও আছে। সেটাকে মুশকিল আসানের থান বলা হয়। কারো যদি মাথা ব্যথা, পেটে ব্যথা এসব হয়, ওই জায়গার মাটি এনে লাগিয়ে দিলে নাকি ব্যথা ভালো হয়ে যায়। বড় মা বলতেন মুশকিল আসান ঠাকুর বাচ্চাদের খুব ভালোবাসেন। তিনি পূর্ণিমার রাতে ছোট ছোট শিশুদের সঙ্গে নাকি খেলা করেন। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। একটা কথা আমিও শুনেছি, যে পুকুরে নাকি খুব মাছ থাকে সেই পুকুরে নেগেটিভ এনার্জিও থাকে। আর কথাটা একদম মিথ্যে নয়, কারণ আমাদের এখানে একটা পুকুর আছে। একসময় প্রচুর মাছ ছিল ওই পুকুরে, আর তখন দেখতাম 2-1 বছর পর পরই ওই পুকুরে মানুষ ডুবে মারা যেত। কি রহস্য কি জানি। মাছ এমন একটা জিনিস যা শুভ কাজেও লাগে, পুজোতেও লাগে, আবার ভূত প্রেতেরও খাদ্য। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে অজন্তা হরে লিখেছে, ভীষণ প্যাথেটিক একটা ঘটনা, খুব খারাপ লাগলো ঘটনাটা শুনে। জবা চক্রবর্তী লিখেছে, হ্যালো অমিত দাদা, আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী। খুব ভালো লাগলো ঘটনা। যে আপনাকে ঘটনা পাঠিয়েছে তাকেও ধন্যবাদ। আগেরবারে 1-2 দিন পরে ঘটনা শুনেছিলাম, কমেন্ট করেছিলাম, তাই হয়তো আপনি কমেন্টটা পড়েননি। হ্যাঁ, আসলে ঘটনা রেডি করে রেকর্ড তো আগে করে রাখতে হয়, তারপরে অনেক কাজ থাকে, তাই বেশি দেরি করে কমেন্ট করলে সেগুলো আর পড়া সম্ভব হয় না, তার আগেই রেকর্ড করা হয়ে যায়। মৌসুমী মুখার্জি লিখেছে, দেরি হলেও তোমার ঘটনা না শুনলে ঘুম আসে না, অভ্যেস হয়ে গেছে ভাই, ভালো থেকো। সোমা মুখার্জি লিখেছে, অনেকদিন পর কমেন্ট করলাম, আমি সোমা মুখার্জি। কেন কমেন্ট করো না? কমেন্ট দেখলে তো ভালো লাগে। অমিতা জেঠিমা লিখেছে, এসে গেছি ভয়ঙ্কর ঘটনা শুনতে, জানি দারুণ হবেই। মায়াদি লিখেছে, ভাই চলে এলাম ঘটনা শুনতে। সুরদীপ কুণ্ডু লিখেছে, খুব ভালো, ভয়ঙ্কর ঘটনা। এমডি মঞ্চ ভূঁইয়া লিখেছে, খুব ভালো লাগছে ভাই আমার, গাজীপুরে ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে। মনীষা কাকিমা লিখেছেন, তুই ঘটনা শুনতে পাইনি, কেন জানি না, ঘটনাটা খুব ভালো লাগলো। আর বলো না ইউটিউবের কথা, একের পর এক সমস্যা ওদের লেগেই থাকে। তো এছাড়াও আরও কমেন্ট করেছো সাথী আক্তার, গীতাদি, সৌমিতা চক্রবর্তী, সুলেখা পণ্ডিত, শোভন রয়, অক্ষয় অধিকারী, বিশ্বজিৎ ভট্টাচার্য, অভি স্টুডিও সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।